হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বেসিক প্রোগ্রামিং এর ওরিয়েন্টেশন ক্লাসে। আমরা এই বেসিক প্রোগ্রামিং ওরিয়েন্টেশন ক্লাসে অ্যাকচুয়ালি দেখব যে বেসিক প্রোগ্রামিংটা কেন আমাদের শেখা দরকার এবং এটার ক্যারিয়ার গাইডলাইন কি হতে পারে সেই সম্পর্কে আমরা একের পর এক দেখব। আমরা জানি যে আমরা লাইফে যা কিছুই করি না কেন, যা কিছু লার্ন করি, যা কিছুই করি না কেন, আমাদের কিন্তু একটা গোল থাকে যে অ্যাকচুয়ালি আমাদের কোথায় পৌঁছাতে হবে। সো আমাদের লাইফের সিঁড়িটা যদি এরকম হয়, এটা যদি আমার সাকসেসের ডোর হয়, তাহলে প্রতিটা স্টেপ, সিঁড়ির প্রতিটা স্টেপ কিন্তু আমাদের কি করতে হবে? একের পর এক যেতে হবে। তাইলে আমরা হচ্ছে যে সাকসেসে পৌঁছাতে পারবো। সো সাকসেস ইজ দ্য টার্গেট অ্যান্ড অ্যাকশনস আর দ্য স্টেপস টুয়ার্ডস সাকসেস। সো ভালো প্রোগ্রামিং শেখাটা যদি আমাদের গোল হয়, তাহলে অবশ্যই সেই প্রোগ্রামিং শেখার জন্য আমাদের যে গাইডলাইনগুলো এবং সেই গাইডলাইনগুলো ফলো করে আমাদের হচ্ছে কাজ করাটাই হচ্ছে আমাদের অ্যাকশনস। সো এই কোর্সে আমরা সর্বোত্তম চেষ্টা করব যে আপনাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার। আশা করি আপনারা সাথে থাকবেন। এখন আমরা প্রথমেই দেখব যে আমাদের প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি কেন দরকার, প্রোগ্রামিংটা শিখলে আমাদের কি হবে। আমরা ফর এক্সাম্পল আমরা ছোটবেলা থেকেই যারা চায়নাতে বড় হয় তারা হচ্ছে তাদের মাতৃভাষা চায়না, যারা ইন্ডিয়াতে বড় হয় তাদের মাতৃভাষা হিন্দি, বা যারা হচ্ছে ব্রিটিশ তাদের হচ্ছে যে মাতৃভাষা ইংলিশ, আর আমাদের মাতৃভাষা বাংলা। সো ওই আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখা যায় যে 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 দেশে বড় হয় ওই দেশের ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি মাদার টাং, সেটা সম্পর্কে আমরা ধীরে 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 অভ্যস্ত হয়ে শিখতে থাকি। আর প্রতিটা ল্যাঙ্গুয়েজ যদি আমাকে শিখতে হয় তাহলে প্রপার কিছু স্টেপস আছে, সেই স্টেপস গুলো ফলো করে শিখতে হয়। আর এই মাতৃভাষাটা জানাটা কেন দরকার? কারণ সেই দেশের কমিউনিকেশন পুরোটা পরিচালিত হয় হচ্ছে তাদের সেই মাতৃভাষা দ্বারা। সে কারণে কিন্তু মাতৃভাষা জানাটা সবচাইতে জরুরি। তবে পৃথিবীতে যে যত বেশি ভাষা জানবে তত বেশি কিন্তু লাভ। এখন প্রোগ্রামিংটা হচ্ছে আমার ওইরকম একটি ভাষা আলটিমেটলি, কিন্তু এই প্রোগ্রামিংটা হচ্ছে কাদের জন্য? প্রোগ্রামিংটা হচ্ছে কোনো ডিভাইসকে যদি আমার প্রাণ দিতে হয়, কোনো ডিভাইসকে যদি আমার অ্যাক্টিভ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু প্রোগ্রামিংটা অ্যাপ্লাই করা লাগবে। আমার প্রোগ্রামিং যদি আমি ঠিকঠাক করে ডিভাইসকে যদি বোঝাতে না পারি যে কিভাবে কাজ করবে, তোমার এই ইনস্ট্রাকশন হলে কোন ইনস্ট্রাকশন হলে কোন ইনস্ট্রাকশনের জন্য তুমি কিভাবে কাজ করবা, এটা যদি আমি বুঝাতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমার সেই ডিভাইসটা কিন্তু অ্যাক্টিভ হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি প্রোগ্রামিংটা আসলে কেন দরকার। আমরা তো দেখলাম যে মাতৃভাষা আমরা কেন শিখবো, বা যে কোনো ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের জন্য আমাদের দরকার। সো প্রোগ্রামিংটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা যে কোনো ডিভাইসের ভাষা হচ্ছে প্রোগ্রামিং। ঠিক আছে, যে সে যদি ডাইনামিক্যালি ওয়ার্ক করতে হয় তাহলে প্রোগ্রামিং অবশ্যই এখানে ইনভলভ থাকবে। আমরা দেখি প্রোগ্রামিংটা কেন দরকার। প্রবলেম সলভিং। সো প্রোগ্রামিং প্রোভাইডস দ্য টুলস টু সলভ কমপ্লেক্স প্রবলেম। লাইক হচ্ছে আমার যদি কোনো সফটওয়্যার ক্রিয়েট করতে হয়, কোনো অ্যালগরিদম যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, কোনো অটোমেশনের টাস্ক যদি আমাদের করতে হয়, এই ধরনের জটিল জটিল প্রবলেমগুলো একমাত্র সলভ করা পসিবল কিসের মাধ্যমে? প্রোগ্রামিং এর মাধ্যমে। যদি আমি কম্পিউটারাইজড ওয়েতে করতে চাই তাহলে অবশ্যই সেখানে প্রোগ্রামিং ইনভলভড। অটোমেশন, রিপিটেটিভ টাস্ক ক্যান বি অটোমেটেড। তাহলে যে কোনো আমার হচ্ছে যে কোম্পানিতে দেখা যায় যে অনেকগুলো টাস্ক আছে যেগুলো হচ্ছে রিপিটেটিভ টাস্ক, সেগুলোর জন্য অবশ্যই সেই কোম্পানি চাইলে অটোমেশন এর আশ্রয় নিতে পারে। তো অটোমেশন সফটওয়্যার যেগুলো, সেগুলো অবশ্যই প্রোগ্রামিং এর উপর বেস করে তৈরি। এই অটোমেশন সফটওয়্যার থাকলে কি হয় যে আমার টাইম বাঁচে এবং হচ্ছে হিউম্যান যে এরর গুলো আছে সেগুলো কিন্তু অনেক কম হয়। ঠিক সেম ভাবে আমরা যদি দেখি ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি, এই জায়গাতেও আসলে প্রোগ্রামিং এর যথেষ্ট অবদান আছে। প্রোগ্রামিং আমার হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামার আছে তাদেরকে হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাপস, গেমস এবং সার্ভিস যেগুলো আছে সেগুলো ক্রিয়েট করার জন্য প্রয়োজনীয় রসদ যেগুলা, সেগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু আমরা পাই। তারপরে ইদানিং আমরা জানি যে এআই বেসড টুল যেগুলো আছে সেগুলোর জন্য, সেগুলা হচ্ছে কিভাবে কাজ করবে, সেগুলোর ফাংশনালিটিস কি হবে, এই জিনিসগুলো যদি আমাদের জানতে হয় তাহলে দেখা যায় যে আমাদের প্রোগ্রামিংটা
খুবই গুরুত্বপূর্ণ। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি ফিল্ড অফ ক্রিয়েটিভিটি। এখানে যে কোনো প্রোগ্রামার চাইলে তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন টেকনিক তারা কিন্তু ইউজ করতে পারে বিভিন্ন অ্যালগরিদমের মাধ্যমে। এখন আমরা যদি এর পরেও দেখি আরো অনেকগুলো আমার ফিল্ড আছে, তাহলে সেগুলোর দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, যেমন ধরেন আমার হচ্ছে জব অপরচুনিটিস, তারপরে হচ্ছে এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, ডাটা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালাইসিস। এগুলো সম্পর্কে যদি আমরা একটা আলোকপাত করি তাহলে আমরা দেখব এখনকার দিনে আমরা জানি যে প্রোগ্রামিং স্কিল যাদের হাই ইন্ডাস্ট্রিতে তাদের হচ্ছে যে ডিমান্ড অনেক বেশি। ফর এক্সাম্পল আমার সেটা টেকনোলজিতে হইতে পারে, হেলথ কেয়ার হতে পারে, ব্যাংকিং সেক্টরে হতে পারে, এন্টারটেইনমেন্ট সেক্টরে হতে পারে, ডাটা সায়েন্সের ক্ষেত্রে হতে পারে, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হতে পারে। মানে আমার ওয়াইডলি কিন্তু অনেকগুলো ফিল্ড ওপেন এখানে আমার জব অপরচুনিটিসে। সো বেসিক প্রোগ্রামিংটা সে কারণে খুবই গুরুত্বপূর্ণ। বেসিক প্রোগ্রামিং জানলে আপনি আপনার সিঁড়ির হচ্ছে একটা ধাপ, সাকসেসের দিকে যাওয়ার একটা ধাপ কিন্তু আপনি পূরণ করলেন। তারপরে এরপরে কিন্তু ওই বেসিক প্রোগ্রামিং যাদের ক্লিয়ার থাকে তারা হচ্ছে বিভিন্ন টুলস, এরপরে ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন টুলস এর হেল্প নিয়ে তারা কিন্তু চাইলে ভালো সফটওয়্যার ডেভেলপারও হতে পারে। কিন্তু অবশ্যই যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে বেসিক প্রোগ্রামিং এর স্কিলটা থাকা হচ্ছে ম্যান্ডেটরি। আমরা যদি এম্পাওয়ারমেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্স এর কথা চিন্তা করি, যে যারা কিন্তু প্রোগ্রামার তারা কিন্তু ক্রিয়েটর বলতে গেলে, তো ওরা কেউ যদি এটা তার যদি আয়ত্তে থাকে একটা প্রবলেম কিভাবে সলভ করতে হবে, ভালো প্রোগ্রামাররা কিন্তু বিভিন্ন টেকনিক সম্পর্কে অবগত থাকে। কোনো টেকনিকে দেখা যায় একটা প্রবলেম যদি 5 ভাবে সলভ করা যায় তাহলে 5টা ওয়ের মধ্যে যেটা বেস্ট ওয়ে সেটাই হচ্ছে একজন প্রোগ্রামার কি করে চুজ করে। এটা কেন? কারণ হচ্ছে যে বেস্ট ওয়েটা চুজ করলে তার সময় কম লাগবে এবং তার স্পেসও কম লাগবে। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি কথা এগুলো মাথায় রেখে একজন প্রোগ্রামার কিন্তু একটা ভালো প্রোগ্রাম যদি তৈরি করে তাহলে দেখা যাবে যে তাদের কি সলিউশনটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে অন্যদের থেকে। তো এগুলো আমরা আসলে এগুলা হচ্ছে আমার যখন আপনারা অ্যালগরিদম নিয়ে আলোচনা করবেন তখন হয়তো বা দেখবেন, বা অ্যালগরিদম নিয়ে যখন পড়াশোনা করবেন তখন দেখবেন যে টাইম কমপ্লেক্সিটি কি, স্পেস কমপ্লেক্সিটি কি। বেসিক প্রোগ্রামিং আসলে অত বেশি এগুলো ইন ডিটেলস বলা হয় না। ডাটা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালাইসিস, যেমন ধরেন আমার ডাটা ধরেন আমার অনেক ধরনের ফিল্ড আছে যেখানে হচ্ছে আমার ডাটা আর উপর বেস করে হচ্ছে আমাদের রেজাল্ট জানাতে হয়। তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক ভাস্ট ডাটা নিয়ে যখন কাজ করা হয় সেই ডাটাগুলো কিভাবে রিট্রিভ করতে হবে, সেই ডাটাগুলোর উপর বেস করে একটা ডিসিশন কিভাবে দিতে হবে, সেই সব ব্যাপারে কিন্তু আপনার যদি প্রোগ্রামিং এর বেসিক আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি আটকাবেন, আপনি কাজগুলো করতে পারবেন না। তো পরবর্তীতে আমরা যদি দেখি যে আমার ইন্টারডিসিপ্লিনারি কিছু অ্যাপ্লিকেশনস আছে, যেমন আমার বায়োলজিতে, সেটা শুধুমাত্র যে কম্পিউটার সায়েন্স ফিল্ডে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। ফর এক্সাম্পল আমার বায়োলজিতে জেনোমিক স্টাডিজ এর জন্য, ফিজিক্সে সিমুলেশনস এর জন্য, ফিন্যান্সে অ্যালগরিদম ট্রেডিং এর জন্য, এমনকি আর্টে জেনারেটিভ আর্ট এগুলোর জন্য কিন্তু আমার কি হয় প্রোগ্রামিং এর দরকার পড়ে। আর ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে আমরা প্রতিনিয়ত যতই অ্যাডাপ্ট করতে চাইবো ততই দেখা যাবে আমার প্রোগ্রামিং এর বেসিক স্কিল যেটা, ফান্ডামেন্টাল স্কিল যেটা, সেটা জানাটা গুরুত্বপূর্ণ আলটিমেটলি। তাইলে আমরা এই ডিজিটাল যুগে যতই প্রবেশ করছি আমাদের সবারই ডিজিটাল নলেজের মধ্যে যে প্রোগ্রামিং এর যেটা ফান্ডামেন্টাল স্কিল সেটা বিল্ড আপ করাটা জরুরি। কস্ট এফিসিয়েন্সি, by creating tailored software or automatic process, organization can reduce cost significantly and improve productivity. তাহলে অনেক ছোট ছোট স্কুল যেগুলো আছে, কলেজ যেগুলো আছে বা ইউনিভার্সিটি যেগুলো আছে তারা কিন্তু বিভিন্ন অটোমেশন সফটওয়্যার ইউজ করে। তো এই অটোমেশন সফটওয়্যার ইউজ করার মাধ্যমে তাদের কি কমে যায়, কস্ট কিন্তু অনেক কমে যায়, এরর কিন্তু অনেক কমে যায়, এতে সময় বাঁচে এবং খুব কুইকলি সবাই স্যাটিসফাইড থাকে। ওই কোম্পানির এগেইনস্টে যারা হচ্ছে আমার এই যে স্টুডেন্ট বলেন, একটা ইউনিভার্সিটি যদি আমরা ধরি, টিচার বলেন বা স্টাফরা বলেন, সবাই হচ্ছে যে কাজগুলো খুব স্মুথলি করতে পারে, ওই রিলেটেড টাস্কগুলো হচ্ছে আমার স্মুথলি করতে পারে। তো এই সব ক্ষেত্রে এই যে সফটওয়্যারগুলো তৈরি হয়
সেগুলো কিন্তু অবশ্যই বেসিক প্রোগ্রামিং জানা লাগে, আর নাহলে ওই সফটওয়্যারগুলো ওই লজিকগুলো আপনি ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ঠিক সেম ভাবে গ্লোবাল কানেক্টিভিটির জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আমরা ইউজ করি, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক থেকে শুরু করে আমার ই কমার্স প্ল্যাটফর্ম, সবগুলোতেই আমার প্রোগ্রামিং এর দরকার রয়েছে। সো গ্লোবাল কানেক্টিভিটি কিভাবে কাজ করে, তাদের লজিকগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা লাগে, এই জিনিসগুলো হয়তো আমরা অ্যাজ এ ইউজার আমরা কিন্তু বুঝতে পারি না। কিন্তু এই যে ধরেন ফেসবুক প্ল্যাটফর্ম বলেন বা হচ্ছে অ্যামাজন প্ল্যাটফর্ম বলেন, ই কমার্স সাইট যদি আমি বলি, তাহলে এই সাইটগুলো কিভাবে সিকিউরলি হচ্ছে যে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে, বা হচ্ছে যে আপনি যেভাবে কিভাবে সিকিউরলি ভিডিও কমিউনিকেশন করতে পারছেন, অডিও কমিউনিকেশন করতে পারছেন, ঠিক আছে, যেখানে হচ্ছে কোনো কিসের সম্ভাবনা কম, লিক হওয়ার সম্ভাবনা কম। তাহলে এই যে সিকিউরিটিগুলো আপনার দিচ্ছে, এই সব কিছুর পেছনে সবকিছু কিভাবে কাজ করছে সেইটা কমপ্লিটলি হচ্ছে যে পুরোটাই হচ্ছে আমার ভালো একজন প্রোগ্রামারের হাতে রয়েছে। সো আপনি যদি ভালো প্রোগ্রামার হন তাহলে এই ধরনের এই রিলেটেড অনেক কিছুই, অনেক অ্যাপস আপনি হয়তোবা ডেভেলপ করতে পারবেন। আমরা যদি পরের স্লাইডগুলোতে দেখি, এখানে আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে প্রোগ্রামিং আসলে আমরা শিখলে আমাদের জব সেক্টরে আসলে কোন কোন সেক্টরে কিভাবে আমরা উপকৃত হতে পারি। তো এখানে আসলে দুটো কম্পারিজন আমি দেখিয়েছি, একটা হচ্ছে ইউএসএ হচ্ছে কিরকম স্যালারি, আর হচ্ছে বাংলাদেশে কিরকম স্যালারি। এটা হিউজ একটা ডিফারেন্স হবে, এটা আমরা জানি। কিন্তু আমরা দেখি ফিল্ডগুলো যদি একটু দেখি, যেমন ধরেন আপনি ভালো প্রোগ্রামিং নলেজ যদি থাকে এবং বিভিন্ন আরো অনেকগুলো টুলস আছে, সেই টুলসগুলো যখন আপনি আস্তে আস্তে কোপ আপ করতে পারবেন, তখন দেখা যাবে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি হতে চান হতে পারবেন, ওয়েব ডেভেলপার হতে পারবেন, ডাটা সায়েন্টিস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এমএল ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, গেম ডেভেলপার, ক্লাউড ইঞ্জিনিয়ার, ব্লকচেইন ডেভেলপার, আইওটি ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার, ইউআই ইউএক্স ডেভেলপার, ফ্রন্ট এন্ড, সো রোবোটিক্স ইঞ্জিনিয়ার, ডেভঅপস ইঞ্জিনিয়ার, ফ্রিল্যান্সার, এমনকি লেকচারার কিংবা রিসার্চারও আপনি হতে পারবেন। এখন এটার বেসিসে আমরা যদি একটা কম্পারেটিভ স্টাডি যদি দেখি, এখানে সবচেয়ে বেশি স্যালারি আমরা যদি দেখি সেটা হচ্ছে আমার এআই এমএল ইঞ্জিনিয়ার। বাংলাদেশি টাকায় বাংলাদেশে যদি হয় তাহলে হচ্ছে 9 লাখ পার ইয়ার, যেটা হচ্ছে আপনার ইউএসএ তে হচ্ছে $1,40,000 পার ইয়ার। ঠিক আছে, যেটা ইকুইভ্যালেন্টলি হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় বছরে 15 ক্রোরের একটু উপরে। তা আমরা আসলে বুঝতে পারছি যে কিভাবে এই যে আমাদের অর্থনীতিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বলি বা হচ্ছে যারা প্রোগ্রামিং ভালো জানে, তারা হচ্ছে কিভাবে অর্থনীতিতে, আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখতেছে। এই যে ফ্রিল্যান্সারদের কথা বলি, আমরা ফ্রিল্যান্সিং আসলে অনেক টাইপেরই আছে, কিন্তু যেসব ফ্রিল্যান্সিং এ হচ্ছে আপনার প্রোগ্রামিং ইনভলভড, তাহলে প্রোগ্রামিংটা যদি ভালো জানা থাকে তাহলে দেখা যাবে যে আপনি ফ্রিল্যান্সিং করে মাসে 40,000 থেকে প্রায় 3 লাখ টাকা, বা এটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট বা এর বেশি বা এর কাছাকাছি হয়তো আপনি ইনকাম করতে পারেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক আমাদের দেশে কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছেন যারা হচ্ছে আপনার মোটামুটি জবের পিছনে না ঘুরে তারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করেই আপনার জীবিকা নির্বাহ করে। তো ফ্রিল্যান্সিং এর অনেক সেক্টর আছে, কিন্তু যেসব সেক্টরে হচ্ছে আপনার প্রোগ্রামিংটা ইনভলভ, সেসব সেক্টরে আপনি চাইলে মাসে 40,000 থেকে প্রায় 3 লাখ টাকা অবধি ইনকাম করতে পারেন। সেটা হচ্ছে আপনার স্কিলের উপর, সেটা হচ্ছে আপনার ডেডিকেশনের উপর। সো পরের স্লাইডে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হলো আমাদের অ্যাকচুয়ালি এই কোর্সটা যে আমরা পড়বো, এখানে অ্যাকচুয়ালি আমরা কি কি জিনিস আমরা পড়তে যাচ্ছি সেটা জানাটাও কিন্তু জরুরি। যেমন ধরেন আমি যখন কোনো ভাষা শিখি, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, চাইনিজ হোক, তাদের একটা বর্ণমালা থাকে। সেই বর্ণমালা আগে ভালো করে জানতে হয়। বর্ণমালা যখন আপনার জানা হয়ে যাবে, তখন আপনি শব্দ গঠন কিভাবে করতে হয় সেটা জানতে হবে। শব্দ গঠনের পরে দেন আপনি হচ্ছে কিভাবে একটা সেন্টেন্স মেক করতে হয় বা বাক্য গঠন কিভাবে করতে হয় সেটা আপনার জানতে হবে। নির্ভুলভাবে যখন আপনি বাক্য গঠন করতে পারবেন,
তখন দেখা যাবে সেটা একটা ল্যাঙ্গুয়েজে পরিণত হবে। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজেরই একটা হচ্ছে কমন প্যাটার্ন। সো এই প্যাটার্নটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফলো করা হয়। সেক্ষেত্রে আমরা যেটা বর্ণমালা বলি, এখানে হচ্ছে সেটা ক্যারেক্টার সেট। আপনার যখন একটা ক্যারেক্টার সেট সম্পর্কে ভালো আইডিয়া থাকবে, তখন দেখা যাবে আপনি ওই ক্যারেক্টার সেট দিয়ে তৈরি কিছু টোকেনস বলা হয় এগুলা। টোকেনস গুলো সম্পর্কে আপনার আইডিয়া হবে। সো টোকেনস, ভেরিয়েবল, ডাটা টাইপ কোনটা কি এই জিনিসগুলো কিন্তু আমরা সিরিয়ালি দেখব। আমরা যখন এই কোর্সটা করব তখন কিন্তু আমরা সিরিয়ালি দেখব। এগুলো আইডিয়া হয়ে গেলে দেন আমরা বেসিক স্ট্রাকচার এবং বেসিক কিছু প্রোগ্রাম দেখব। তারপরে হচ্ছে অপারেটরস, এক্সপ্রেশন নিয়ে আমাদের এখানে আলোচনার কিছু বিষয়বস্তু আছে সেগুলো দেখব। ডিসিশন মেকিং স্টেটমেন্টে আমরা ইফ এলস দিয়ে কিভাবে কাজ করতে হয়, অনেক ধরনের ইফ এলস আছে, কখন কোনটা ইউজ করব সেই জিনিসগুলো সম্পর্কে আমরা দেখব। দেন হচ্ছে লুপিং। লুপিং এ হচ্ছে আমার এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন ডাইনামিক্যালি কোনো কাজ করতে হবে, রিপিটেটিভ কোনো কাজ করতে হবে, তখন কিন্তু আমরা লুপ ইউজ করব। কোন লুপ কখন কিভাবে ইউজ করব সেগুলো আমরা দেখব। কিভাবে ইউজ করব সেটাও আমরা দেখব প্রবলেম অ্যানালাইসিসের মাধ্যমে। দেন নাম্বার সিস্টেম রিলেটেড কিছু প্রোগ্রাম আছে যেটা হচ্ছে অনেকটা লুপের সাথে ইন্টিগ্রেটেড। তারপরে হচ্ছে অ্যারেস, আমরা অ্যারেস নিয়ে আলোচনা করব। ভেরিয়েবল এবং অ্যারে এর মধ্যে ডিফারেন্স কি সেই জিনিসগুলো দেখব। দেন হচ্ছে ফাংশনস। ফাংশনস কখন, ইউজার ডিফাইন্ড ফাংশন কখন আমি ইউজ করব। অনেকগুলো তো বিল্ডিং ফাংশন আছে, কিন্তু বিল্ডিং ফাংশন কখন ইউজ করব সেটা তো আমরা দেখব। তার সাথে সাথে দেখব ইউজার ডিফাইন্ড ফাংশন, আমরা নিজেরা কিভাবে ফাংশন ক্রিয়েট করতে পারি এবং সেই ফাংশনগুলো কিভাবে আমরা একটা প্রোগ্রামে ইনভলভ করাতে পারি। আর দেন হচ্ছে পয়েন্টার্স। পয়েন্টার্স হচ্ছে মেমরি লোকেশন নিয়ে আমরা কিভাবে কাজ করব সেই জিনিসগুলো আমরা দেখব। দেন হচ্ছে স্ট্রাকচার। সো স্ট্রাকচার নিয়েও আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু আছে, যেহেতু আমরা সিটা পড়বো পাইথনের সাথে সাথে। সো দ্যাটস ওয়াই স্ট্রাকচার ওয়েতে কিভাবে হচ্ছে অনেকগুলা ভেরিয়েবল বা অ্যারে এর কম্বিনেশনে, এই যে এখানে ভেরিয়েবল অ্যারে নিয়ে আমরা আলাদা আলাদা কাজ করব। স্ট্রাকচারে দেখা যায় যে আমরা চাইলে একই সাথে ভেরিয়েবল, অ্যারে, ফাংশনস, পয়েন্টার্স এগুলোকে কিন্তু আমরা একই সাথে ইন্টিগ্রেট করতে পারবো। সো একই সাথে ইন্টিগ্রেট করে কিভাবে আমরা একটা স্ট্রাকচার দিয়ে প্রোগ্রাম করব, কখন আমরা স্ট্রাকচার ইউজ করব, এই জিনিসগুলো নিয়ে আমরা দেখবো হচ্ছে শেষের দিকে। আর একদম সবার শেষে গিয়ে আমাদের এখানে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্টের বেসিসে আমরা দুটো প্রজেক্ট দেখার চেষ্টা করব। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমার ওরিয়েন্টেশন ক্লাস এখানে শেষ করছি।